প্রতি মাসে প্রায় 500 পাউন্ড করে পাঠাই এবং আমার পুরো ফ্যামিলি একদম স্বাচ্ছন্দ্যে থাকছে। যে পরিমাণে পাশ করে বেড়েছে সেই পরিমাণে তো জব নাই আমার। জীবনেও কোনোদিন আমেরিকান হতে পারেন নাই, পারবেও না, এবং ইনফ্যাক্ট দে আর নট হ্যাপি। আপনি এই সান ফ্রান্সিসকো যান, একটা বিল্ডিং এর ভিতরে আপনার 12টা ইউনিভার্সিটি। এমনও বিশ্ববিদ্যালয় আছে একজনও ছাত্র এখনো ভর্তি হয়নি। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমরা আলোচনা করব একটি ভিন্ন বিষয় নিয়ে এবং খুব জরুরি বিষয় নিয়ে, উচ্চশিক্ষার সংকট এবং সম্ভাবনা। আমরা জানি দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আগে থেকেই আছে। অনেক ছাত্র দেশের বাইরে চলে যাচ্ছেন, ফেরত আসছেন না। ইভেন অনেক শিক্ষকও আছেন যারা পিএইচডি করতে গিয়ে বা উচ্চশিক্ষার জন্য গিয়ে আর ফেরত আসেন না। এ ধরনের নানা সংকট রয়েছে। এসব সংকট নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম। তিনি দীর্ঘদিন শিক্ষকতায় আছেন, শিক্ষাক্ষেত্রের সব শাখায় তিনি কাজ করেছেন এবং এই সুযোগে আপনাদের জানিয়ে রেখে আমি যে শুরুতেই বললাম যে অনেক শিক্ষকও আছেন তারা দেশের বাইরে গিয়ে ফেরত আসেন না, বাট তিনি কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছিলেন এবং উচ্চশিক্ষা শেষে আবার কিন্তু দেশে ফিরে এসেছেন। আজকে আমরা কথা বলবো। আবারও বলি, অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এই আমাদের দেশে ধরুন, আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আপনি একদম ফিল্ডে থেকে এগুলো ফিল করেন, যে অনেক শিক্ষার্থী প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় এবং দেশের বিরাট অঙ্কের অর্থনৈতিক কি বলে ক্ষতি বলবো না কি বলবো আমি জানি না, টাকা বাইরে চলে যায় এবং এই শিক্ষার্থীদের বড় অংশ ফেরত আসে না, আর কিন্তু ফেরত আসে না। এটি কেন এবং এটি রোধ করার রাস্তা কি স্যার? এটা আসলে খুবই জটিল একটা বিষয়। যেমন যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম আর কি, জি স্যার। যে আমি 93-তে আই গট দ্য জব ইন পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি। ওইখানে আমার মার্কেটিংয়ের একজন বিখ্যাত প্রফেসর ছিলেন, ডেভিড উইলসন। উনি মার্কেটিংয়ের প্রফেসর এবং উনি বিজনেস টু বিজনেস মার্কেটিংয়ের এক্সপার্ট এবং ওয়ার্ল্ডের প্রথম যে জার্নালটা এখন স্টার জার্নাল আর কি, এটা উনি প্রতিষ্ঠাতা এডিটর। মার্কেটিংয়ের উপর বিজনেস টু বিজনেস বিজনেস টু বিজনেস মার্কেটিং, B2B যেটা আমরা বলি। জি স্যার, জি স্যার। এখন আমি ইউকেতে একটা পেপার প্রেজেন্ট করছিলাম, ওইখানে উনি উপস্থিত ছিলেন। জি জি। তো উনি, আমি পেপার প্রেজেন্ট করে নামার পরে উনি এসে আমাকে একদম জড়ায় ধরছেন, বলে যে মিস্টার ইসলাম, ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ফ্যাবুলাস, হোয়ার ডিড ইউ কাম ফ্রম? আমি বললাম যে ওয়েল, তখন বললো যে ও ইউ আর ফ্রম স্টাথক্লাইড, মাইকেল বেকার ইজ দেয়ার। তো বললো যে উইল ইউ ওয়ার্ক উইথ মি? আমি বললাম যে ওয়েল প্রফেসর, আই এম হিয়ার ফর পারসিউইং মাই PhD, but basically I am from Bangladesh. Oh, you are from Bangladesh. My colleague Soyed Saad Andalib is there. প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব, উনি তখন ওই পেন স্টেটের প্রফেসর আর কি। উনি IBA-তে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি। পরে উনি আরবান শ্যাম্পেন থেকে MBA করেছেন এবং পেন স্টেট থেকে PhD করেছেন। এবং উনি এবং আমি একই লাইনে PhD করেছি, এক্সচেঞ্জ রিলেশনশিপের উপরে। তো আমি তো যেহেতু কোনোদিন বিদেশে থাকবো না, সেই জন্য আমি, এটা কি আপনার ডিসিশনই ছিল? এটা আমার ডিসিশন ছিল, কারণ আমি যেটা বিশ্বাস করি। এই ডিসিশন কেন নিলেন? এখন তো এই উন্নত ডিসিশনটা আমি জীবন, নিয়েছি, ডিসিপ্লিন আছে, এই ডিসিশনটা নিয়েছি জব হলো সিকিউরিটি কি, আছে, নানা কিছু আছে। সকলেই যেটা বলে, আমি যেটা মনে করি কি, আমি জীবনকে অন্যভাবে দেখি। আমি মনে করি যে টাকা ইনকাম করাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। না, নিশ্চয়ই না। আর সেই কারণে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো 6 মাসে 3বার চাকরি ছেড়েছিলাম। ওখানে তো এই প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অনেক বেশি টাকা পেতেন। প্রচুর। তখন আমি 7,500 টাকা বেতন পাই। 83-তে একজন ম্যাজিস্ট্রেটের বেতন ছিল মাত্র 425 টাকা। জি স্যার। অ্যান্ড দ্যাট মোমেন্ট আই ইউজ টু ইউজ কার। আমি তখন গাড়ি ব্যবহার করি, কিন্তু আমি গার্মেন্টসে শুরু করেছিলাম। ওই ম্যাডোনা গার্মেন্টস আমার হাত দিয়ে শুরু, এবং সেটা 50% শেয়ারও আমার ছিল। আমি আক্তার ভাইকে বললাম যে ভাই, আমি তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হব, পুরো শেয়ার আপনার, আমি জায়গা। আই গট দ্য জব ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার শিক্ষকতা ছেড়ে কিন্তু বিভিন্ন ক্যাডারে, যেমন কাস্টমস ক্যাডার, পুলিশ ক্যাডার, তাদের অনেকেরই মোটিভ ভালো নয়, আমি পরিষ্কার জানি। যারা যারা গিয়েছেন তাদের লাইফস্টাইলও আমি দেখেছি। কাজে কেউ যদি নিজের ভ্যালুস এবং ইথিক্সকে নষ্ট করে ফেলে, যে কোনো কাজ করতে পারে। আমি যেটা বিশ্বাস করি যে এই দেশ আমার, এদেশে আমি জন্ম নিয়েছি, এদেশের মাটি, মানুষ
কমিউনিটি, এই দেশের সরকার, আমার বাবা মা আত্মীয় স্বজন, তাদের কন্ট্রিবিউশন কারণেই আমি এত বড় হয়েছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট স্যার। কাজে আমরা যারা আমি- পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাই না? এটা কিন্তু এদেশের সাধারণ মানুষের তাদের অর্থে। টাকা, জি তাই স্যার, না? জি তো স্যার। এখন আমি সেলফিশ হয়ে দেশের বাইরে চলে যাব এবং খুব ভালো থাকবো, যদিও বিদেশে কোনোদিনও ভালো থাকা যায় না। তার কারণটা আজকে বলে দিচ্ছি। আমার বন্ধু বান্ধব যারা, এবং স্কুল লেভেলের ফ্রেন্ড, কলেজ লেভেলের ফ্রেন্ড এবং বিশ্ববিদ্যালয় লেভেলের ফ্রেন্ড, এরকম অনেকেই সারা পৃথিবীতে আছে। এবং বিশেষ করে আমেরিকাতে, ইউকেতে যারা আছে, যেখানে আমেরিকা তারা কোনোদিন ওই দেশের প্রকৃত নাগরিক হয় না। জীবনেও কোনোদিন আমেরিকান হতে পারেন নাই, পারবেও না, এবং ইনফ্যাক্ট দে আর নট হ্যাপি। এই 30-32 বছর পরে আমার সাথে আলাপ করে তো জি স্যার। বলে যে দোস্ত, ভুল করেছি। জীবনে প্রকৃত জীবন যাকে বলে, সুখ যাকে বলে, সেটা আমরা পাই না। এবং আমি কিন্তু আই এনজয় মাই লাইফ। থ্যাংক ইউ। আমি শিক্ষকতা, আমি বাই চয়েস, এটা আমাকে জোর করে কেউ দেয়নি। কারণ আমার না, বড়, আপনি তো রবীন্দ্রীয় প্রফেশনসে আসেন। আপনি বিএটিতে ছিলেন, হ্যাঁ। তারপর আপনি নিজে গার্মেন্টসও করেছিলেন বললেন, এবং এটা কিন্তু একদম প্রথম যুগে একদম গার্মেন্টস। 85-এ জি স্যার, হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, বাট আমি ওইটা হতে চাইনি। জি স্যার। আমি যে এই যে হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষাদান করতে পেরেছি, এবং তারা যখন এই একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ে, মানে মন্ত্রী থেকে শুরু করে আপনার সচিব, আইজি, এডিশনাল আইজি, জি স্যার। ব্যাংকের এমডি অথবা কোম্পানির সিও, এরকম প্রচুর আছে। তো বিষয়টা হচ্ছে যে কে কিভাবে জীবনটাকে দেখে। আমাদের বুঝতে হবে যে বিদেশে যাওয়ার ভিতরে কোনো দোষ নেই, ছাত্রদের যেটা আমরা এবং বলছিলাম। একটা 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 সার্টেন পার্ট বিদেশে থাকতেও পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সে বাংলাদেশকে ওখান থেকে, কিন্তু যাই কেন স্যার Continue আমাদের করে। শিক্ষার্থীরা? এটার একটা বড় কারণ হচ্ছে জি স্যার। সত্যিকার ভাবেই তো আমরা মনে করেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আপনার বুয়েট, চিটাগাং, রাজশাহী বা এরকম এগ্রিকালচার, এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই তো আর ছাত্র নয়, না, এর বাইরে আরো তো বিরাট। অনেক ইউনিভার্সিটি আছে। জি স্যার। এখন মনে করেন এই বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। জি স্যার। এমনও বিশ্ববিদ্যালয় আছে একজনও ছাত্র এখনো ভর্তি হয়নি, আচ্ছা আচ্ছা। উপাচার্য আছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন। আরও মিনিমাম 20টা বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে স্টুডেন্ট 400-500, 100-150 একটা বিল্ডিং ভাড়া করে চালু করছে। তা আমরা যে অভিযোগটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে করতাম জি জি, সব সময়, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা হয়েছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ই করা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই, এই যে মনে করেন কিশোরগঞ্জ, জি জি গুরুদয়াল কলেজের বিল্ডিং, মানে দখল করে বলি আর ভাড়া করে বলি, যাই বলি, 4-5টা ফ্লোর নিয়ে ওইখানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করা চলতেছে। হয়েছে। সেই হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এটা উনি উদ্যোগ নিয়েছিলেন। এখনো মাত্র 550 স্টুডেন্ট না আছে, খেলার ফ্যাকাল্টি মাঠ আছে বোধহয় অনেক। খুব বেশি নাই। 550 স্টুডেন্ট জন্য আর কয়জন ফ্যাকাল্টি হবে? জি স্যার। একটা গাড়ি পার্কিং এর জায়গাও বলতে গেলে নাই, এরকম একটা অবস্থা। ছেলেরা খেলাধুলা করবে কোন জায়গায়? কোনো মাঠ নাই, কিচ্ছু নাই। তো তাহলে ওইটার মান কেমন হবে আপনি আমাকে বলেন। জি 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 এটার কথা ভুলে যাই। এই যে এত কলেজ, সরকারি কলেজই বলেন, জি জি একটি সরকারি কলেজ আমাকে দেখাতে পারবেন যে ঠিক যতজন শিক্ষক থাকার কথা ততজন শিক্ষক আছে? বা ছাত্রদের জন্য যে সুযোগ সুবিধা লাগে। আপনি একটি কলেজও পাবেন না। হুম, ইভেন ঢাকা কলেজ বলেন, ইডেন কলেজ বলেন, সেখানেও কিন্তু দেখবেন যে 5 জন শিক্ষক নাই। হুম, এখন আপনি তাহলে সারা বাংলাদেশে আপনি চিন্তা করেন, হুম। এবং একটু যদি আপনারা মানে যদি একটু ভিজিট করেন, যেটাকে আমরা অডিট বলি আর কি, জি এই কলেজগুলোতে, নাম করা কলেজগুলোতেই যান না, হুম, সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, আনন্দমোহন কলেজ, হুম। হ্যাঁ, তারপরে কারমাইকেল বরিশাল কলেজ। বিএম কলেজ, কারমাইকেল কলেজ, বিএল কলেজ, তারপরে ওইটা খুলনায়। বললাম, তারপরে সিলেটের এমসি কলেজ। এমসি কলেজ। একটু লাইব্রেরিতে যায় দেখেন তো কতগুলো বই আছে, কোনো রিসেন্ট বই আপনি পান কিনা। আপনি একটুখানি সায়েন্সের ল্যাবে যে দেখেন তো, যে ফিজিক্সের ল্যাবের ভেতরে যে ইনস্ট্রুমেন্ট থাকার কথা, জি স্যার। যে কেমিক্যালস থাকার কথা, সে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে কিনা, এবং কয়জন শিক্ষক আছে, কয়দিন আপনার প্র্যাকটিক্যাল ক্লাস হয়, কয়টা ক্লাস হয়। এমনও আমরা শুনেছি
যে টিচার থাকে চিটোয়াং, ক্লাস নেয় হলো আপনার কুমুদিনী কলেজে। ওহো, উনি ওখান থেকে একদিন আসেন, সারা রাত জার্নি করে আসেন, জি, এসে আপনার ওই একদিন ক্লাস নেন, খাতা সিগনেচার তারপরে থাকেন, জি, পরের দিন উনি আবার ক্লাস নিয়ে চলে যান, 7 দিনের বা 5 দিনের সাইন করে উনি চলে যান। তা আপনি যদি এই জিনিসগুলো খোঁজখবর নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেকেই বলে, কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যত সুষ্ঠুভাবে চলে এবং যত নিয়মের মধ্যে খাতা দেখা এবং পরীক্ষার রেজাল্ট ডিক্লেয়ার করা, আপনি খুব বিশ্ববিদ্যালয়ের আমার দৃষ্টিকোণ থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি। বুয়েটও ভালো। হ্যাঁ, বুয়েটও ভালো এবং প্রচুর রিসার্চের দিক দিয়ে এগ্রিকালচারের মানে ধারে কাছে নাই। না, কৃষি বিপ্লবে তো এগ্রিকালচার বিরাট অবদান। একদম। এবং তাদের পাবলিকেশনও খুবই ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, জি স্যার, এখানে আপনার দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড মানে ওয়ার্ল্ড ক্লাস টিচার এবং তাদের পাবলিকেশন আছে। জি, হ্যাঁ, তো আপনার সমালোচনাটা করাটা খুব সহজ। আমি মেনে নিচ্ছি যে আমাদের লিমিটেশন আছে। জি, এই লিমিটেশনের মধ্য থেকে যদি আমি যদি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করি, জি স্যার, মানে আল্লাহর রহমতে এই যে 40 বছর আমি শিক্ষকতা করেছি, কোনোদিন একটি ছেলে মেয়ে বলতে পারবে না যে আমি কাউকে 0.5 বাড়িয়েছে বা কমিয়েছি। তো এই যে যে বিষয়ে আমরা আলাপ করছিলাম যে বাইরে যাচ্ছে কি দেশের বাইরে সুযোগ যাওয়ার সুবিধা কারণটা নেই। হচ্ছে এই যে এতগুলো ছেলে বের হয়, জি স্যার, এখন যখন 1,80,000 ছেলে মেয়ে পাশ করে বের হয়, ইন্টারমিডিয়েট, না আমি একদম অনার্স, অনার্স বলি, জি স্যার, ডিগ্রি বলি, জি স্যার, আপনার জব আছে মাত্র কয়টা? হুম, সব পাবলিক প্রাইভেট মিলে দেখা গেলো যে অর্ধেক ছেলে মেয়ের জব নেই। হুম, হুম, এখন প্রতি বছর তো জমা হচ্ছে 50,000 করে। জি, 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 এই যে 1 কোটি মানে 80 লাখের মতো যে বেকার, মানে ক্লিন বেকার আর কি, জি, 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 এরা প্রত্যেকেই হয়তো এটা তো একদিনে হয়নি, তাই না? একদিনে হয়নি। কেউ হয়তো গ্রামের কলেজ থেকে ইতিহাসে লেখাপড়া করেছে, জি স্যার, কেউ হয়তো আপনার সোশ্যোলজিতে লেখাপড়া করেছে, কেউ হয়তো ইসলামের ইতিহাসে করেছে, কেউ হয়তো বাংলায় করেছে। এত সাবজেক্ট কি দরকার আছে স্যার? ডু থিঙ্ক? দ্যাটস দ্য পয়েন্ট। জি স্যার, আপনি কিছুদিন আগে এই 3-4 বছর আগে জাপানে আপনার ওরা একটা পলিসি ডেভেলপ করেছে যে আমরা জিইডি কোর্সগুলোকে সবাইকে কমন শিখিয়ে দেব, জি, সোশ্যোলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, জি, 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 কিন্তু আমরা মেইন ইনভেস্টমেন্টটা যাব হলো যেটা, টেকনিক্যাল এডুকেশন, হ্যাঁ ইয়েস, পৃথিবী যেটা চায় আর কি। আর একটা জিনিস দেখেন, আমাকে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনার একজন উপদেষ্টা, নাম বলতেও আমার অসুবিধা নেই, ব্রিগেডিয়ার সাহেব আমাকে বলেছিলেন যে প্রফেসর সাহেব আমাকে একটা হেল্প করেন। আমি কি হেল্প? বলে আমি একটা ডিপার্টমেন্ট খুলবো, এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, আপনি একটা কনসেপ্ট পেপার ডেভেলপ করেন। আমি কনসেপ্ট পেপার ডেভেলপ করলাম, অনেকের সাথে কথা বললাম, সেখানে যে দেখলাম যে এই যে ছেলে মেয়েগুলো ইন্টারমিডিয়েট পাশ করে বা এসএসসি পাশ করে আপনার এই যে বিভিন্ন যেসব কলেজগুলোতে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হয়, জি, তাকে যদি আমি ওই এসএসসি বা এসএসসির পরে যদি আমি সত্যিকারভাবে হাতে কলমে কিছু শেখাতে পারতাম, জি, তাহলে সে ওই 5 বছর ধরে ওই ইতিহাসে, বাংলায় অথবা অন্য সাবজেক্টে, আমি কোনো সাবজেক্টে আন্ডারমাইন করছি না, কিন্তু কোশ্চেন হচ্ছে যে পরিমাণে পাশ করে বেড়েছে সেই পরিমাণে তো জব নাই আমার। জি। তো ছাত্রদের মতো অনেক শিক্ষক কিন্তু যান, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় যে শিক্ষকতা করেন বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু অনেক একটা বড় অংশ বাইরে গিয়ে আর ফেরত আসেন না স্যার। এক্স্যাক্টলি। এবং এই যে আসে না যে এর জি স্যার, কয়েকটা কারণ। বাট এই সুযোগে বলে রাখি, আমি শুরুতেই বলেছিলাম যে আপনিও কিন্তু বাইরে গিয়েছিলেন। হ্যাঁ, আমি তো আসি নাই, কমনওয়েলথ আমি তো স্কলারশিপ থাকিনি, তাই পেলেন। না? আমি তিনি থাকিনি। আপনি 4 বছর বোধহয় সেখানে ছিলেন, হ্যাঁ, আমি 4 বছর ছিলাম। ইউকেতে ছিলেন, কিন্তু আপনি কিন্তু ফেরত আসছেন স্যার। হ্যাঁ, আমাকে আমেরিকাতে জব হয়েছিল, তাও আমি অ্যাকসেপ্ট করিনি। জি স্যার, এটার একটা বড় কারণ আমি খেয়াল করেছি। আপনি স্যার। একটু যদি রিসার্চ করেন, আপনারা মানে একটু যদি ইনফরমেশন নেন, তাহলে দেখবেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইভেন অন্য বিশ্ববিদ্যালয় সহ যারা চাকরি করে এদের একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, জি স্যার। খুব যে মানে একদম পশ ফ্যামিলির তা কিন্তু নয়। না, মধ্যবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তান। নিম্নবিত্ত অনেকেই আছে এবং তাদের প্রত্যেকের বার্ডেন থাকে। জি স্যার, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করে যে বেতনটা পাই, জি স্যার। এটাতে কিন্তু আমার নিজের সংসার চালানোই কঠিন, হ্যাঁ, একটু কঠিন স্যার, রাইট। যথেষ্ট কঠিন। জি একটু স্যার, নয়, মনে করেন যে আমি একদম সিলেকশন গ্রেডের প্রফেসর হয়েছে আজ থেকে 15 বছর 20 বছর আগে, জি স্যার, তো আমি তো লাস্ট বেতন স্কেলে চলে গেছি বহু আগে।
জি স্যার। এখন মনে করেন আমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তারপরে আপনার ক্লাবের এসব কেটে টেটে জি স্যার। 50-60 হাজার টাকা থাকে। আচ্ছা আচ্ছা। এখন আপনি ঢাকা শহরে 50-60 হাজার টাকা দিয়ে কীভাবে চলবেন? না। এখন আপনার যদি 3টা ছোট ভাই বোন থাকে, জি স্যার। আপনার যদি বৃদ্ধ বাবা মা থাকে, তাদের তাদের থাকা খাওয়া, তাদের মেডিসিনের তাদের বয়স মেডিসিন, হচ্ছে তাদের মানে আপনার চিকিৎসা, জি স্যার। ছেলে মেয়ে ভাই বোনদের লেখাপড়া আপনি কিভাবে করাবেন? জি স্যার। তখন অনেক ফ্যামিলির অনেকেই যখন চান্স পেয়ে যায়, দেখে যে না আমি এরকম একটা বেতন পাবো, আমি আমার ভাই বোনদেরকে সাপোর্ট দিতে পারবো। এই বাস্তবতাগুলো আমরা আসলে কখনো চিন্তা করিনি। আমরা শুধু টিচারদের ব্লেম করি যে তারা বাইরে গিয়ে আর শুধু ফেরত আসে টিচার না। না, অনেককেই আমরা ব্লেম করি। জি স্যার। ইভেন অনেক সরকারি কর্মকর্তারাও আমার সাথেই গিয়েছেন, জি স্যার। ফেরত আসেন নাই কিন্তু। জি স্যার। বলে যে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জি স্যার। কিন্তু আমি তো ঘুষ খাই না। এখন আমি কয় টাকা বেতন পাই আপনি বলেন শহীদ ভাই? হুম হুম। আমি কিভাবে আমার এই 5 ভাই বোনকে লেখাপড়া করাবো? জি আমি স্যার। তো কিছু করতে পারবো না। এখন আমি এখানে পিএইচডি করছি, আমার ওয়াইফ চাকরি করে, হ্যাঁ, পার্ট জি টাইম স্যার। সে জয়েন করছে স্কুলে, জি স্যার। এবং আমি প্রতি মাসে প্রায় 500 পাউন্ড করে পাঠাই, এবং আমার পুরো ফ্যামিলি একদম স্বাচ্ছন্দ্যে থাকছে। তার বাংলাদেশের বেতনের ডাবল হয়তো, তাই না স্যার? আমরাই তো প্রায় কত অ্যারাউন্ড 700 পাউন্ড পেতাম জি স্যার। কমনওয়েলথে। তখন মনে করেন যে তখনও 85 টাকা ছিল, 85 আর টাকা, তখন তো টাকার দাম আরো বেশি ছিল। অনেক বেশি ছিল। তো সো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে অপরচুনিটি টু ফ্লারিশ ইউর সেলফ। জি স্যার। মানে আমি যদি মনে করেন যে আমেরিকান ইউনিভার্সিটিতে চাকরি করতাম, তাহলে আমি যে রিসার্চের সুযোগ সুবিধা পেতাম, যে ফান্ডিং পেতাম, যে এনভায়রনমেন্ট পেতাম, জি। নিশ্চয়ই সেটা এখানে পাচ্ছি না, তাই না? তো সো কেউ কেউ হয়তো সেই কারণেও কেউ কেউ থাকে। জি জি। তো থাকাটা আমার কাছে খুব বড় দোষারোপ নয়। দোষারোপটা হলো যে আমি বাংলাদেশকে মনে রেখেছি কতটুকু কিনা। সার্ভ করলাম। হ্যাঁ, আমি কতটুকু সার্ভ করতে পেরেছি, জি আমি জি। এখানে কন্ট্রিবিউট করছি কিনা। তো এখন কিন্তু না, একটা আজকে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। যেমন আমি শিক্ষকদের ব্লেম করতাম যে তারা এই দেশের আলো বাতাস সবকিছু ভোগ করে বিদেশ গিয়ে আর ফেরত আসে না। কিন্তু আপনি যে বাস্তবতা বললেন আমি সেই কিন্তু কাউকে বাস্তবতা ব্লেম আছে। করি না, জানেন? আমি ব্লেম গেমের মধ্যেই নেই। জি স্যার। বিষয়টা কি, সমালোচনা করা খুব সহজ, জি স্যার। কাজ করাটাই কঠিন।